আম্মু অনেক সুন্দর, তাই না বাপি? আম্মু অনেক সুন্দর, তবে আম্মু কিন্তু তোমার উপর রেগে আছে। কেন? তুমি এতদিন তোমার আম্মুকে দূরে রাখছো তাই। আমি তো ইচ্ছে করে রাখিনি। আম্মু কি আমার সাথে কথা বলবে না? বলবে, তবে এখন বলবে না, রাগ কমলে তারপর। আম্মুর রাগ কিভাবে কমে? তুমি তোমার আম্মুর সামনে কোনো কথা বলবা না, এমনকি আম্মু বলে ডাকবা না। তবে আমার সামনে আম্মু বলবা, সমস্যা নেই, কিন্তু তোমার আম্মুর সামনে বলবা না। আর আম্মুকে বিরক্ত করবা না, কেমন? কেন বাপি? এসব করলে তোমার আম্মুর রাগ কমবে। আচ্ছা বাপি, আমি আম্মুকে একটুও জ্বালাবো না। আমার লক্ষ্মী মেয়ে। এরপর আমরা সারাদিনে ঘটে যাওয়া সুন্দর সুন্দর ঘটনাগুলো বলি আর হাসি, একটু জোরে হাসাহাসি করি। তবে আজ পুরো বিষয়টা মোমো অর্থাৎ রুহির নতুন আম্মুকে নিয়ে। আমরা দুজন প্রতিদিন অনেক গল্প করি, হাসাহাসি করি, এটা আমাদের নিত্যদিনের রুটিন। লক্ষ্য করে দেখলাম মোমো লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছে, হয়তো বোঝার চেষ্টা করছে আমরা কি নিয়ে এতটা হাসাহাসি করছি। রুহি আমার বুকের উপর শুয়ে আছে। হঠাৎ বাইরে কিছু একটা পড়ার আওয়াজ পেলাম, মনে হচ্ছে গ্লাস পড়ে ভেঙে গেল। একটু পরে একটা শব্দ শুনলাম, মনে হয় মোমো শব্দ করলো। রুহিকে বললাম, আম্মু তুমি এখানে থাকো, আমি দেখে আসছি। রুহিকে রেখে রুম থেকে বের হলাম। বাইরে লাইট বন্ধ করা, আবছা আলো দেখা যাচ্ছে। বাইরের লাইটটা দিলাম। মোমো ডাইনিং এর কাছে মেঝেতে বসে কান্না করছে, নিচে রক্ত পড়ে আছে, মনে হয় গ্লাসটা ভেঙে ওর পায়ে কেটে গেছে। কিভাবে কাটলো? মোমো কথা না বলে পা চেপে রেখে কান্না করছে। হেঁটে রুম পর্যন্ত যেতে পারবে? মোমো মাথা নাড়িয়ে বোঝালো যে যেতে পারবে না। এরপর কোলে করে তুলে রুমে নিয়ে আসলাম। রুহি, এই রুহি। রুহি পাশের রুম থেকে দৌড়ে আসলো। হ্যাঁ বাপি। তাড়াতাড়ি ব্যান্ডেজের বাক্সটা নিয়ে আসো। রুহি দৌড়ে গিয়ে বক্সটা নিয়ে আসলো। এরপর মোমোর পা পরিষ্কার করে ব্যান্ডেজ করে ওকে একটা ব্যথার ওষুধ খাইয়ে দিলাম। বাসায় এসব সবসময় নিয়ে আসা থাকে, কারণ আমার মেয়ে যে শান্ত, যে কোনো সময় এইসব জিনিসের প্রয়োজন পড়তে পারে। মোমোকে শুইয়ে দিয়ে রুহিকে নিয়ে পাশের রুমে আসলাম। ভোরবেলা ফজরের নামাজের আগে উঠলাম। অজু করে নামাজ শুরু করার আগে মোমোর রুমে আসলাম। ভাবলাম নামাজের জন্য ডাকবো, কিন্তু রুমে আসার পর মোমোর পায়ের কথা মনে পড়ল, হয়তো খুব ব্যথা হচ্ছে, তাই ডাকলাম না। চলে আসার সময় আবার পিছনে ফিরে লক্ষ্য করলাম মোমো শীতে জবুথবু হয়ে শুয়ে আছে। পায়ের কাছ থেকে কম্বল নিয়ে মোমোর গায়ে মুড়িয়ে দিলাম। নামাজ শেষ করে নাস্তা তৈরি করে রুহিকে ডাকলাম। রুহিকে প্রতিদিন এই সময় উঠাই, এরপর দুজনেই একসাথে নাস্তা করি। সকালে নাস্তা শেষ করলাম, মোমোর রুমে আসলাম। এই যে মোমো কোনো কথা বলল না, তবে একটু নড়ে আবার ঘুমালো। আমি আবার ডাকলাম, এই যে উঠবেন না? এবার মোমোর গায়ে হাত দিয়ে একটু নাড়ালাম। মোমো আমার হাত ধরে ওর মাথার নিচে দিয়ে আমার হাতটাকে জড়িয়ে ধরে ঘুমালো। আমি কিছু সময় নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। এদিকে আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, তাই হাতটা একটু টেনে নিলাম। আমি হাতটা টেনে নিতেই মোমো জেগে উঠলো। এখন উঠবেন না? আমি একটু পরে উঠবো। টেবিলে নাস্তা রাখা আছে, উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েন। আর এই যে ওষুধ এখানে রাখলাম, ব্যথা বেশি হলে খেয়ে নিয়েন। আমি অফিসে যাচ্ছি। মোমোর রুমে আমার সব রাখা ছিল, ওখানে থেকে সব নিয়ে এসে পাশের রুমে রেডি হয়ে অফিসে আসলাম। দুপুর পর্যন্ত কাজ করলাম। এরপর রুহিকে আনার জন্য ওর স্কুলে আসলাম। রোজ দুপুরে আমি ওকে নিয়ে অফিসে আসি, এরপর অফিস শেষ করে একসাথে বাসায় যাই। রুহিকে গাড়িতে নিয়ে অফিসের দিকে যাচ্ছি। বাপি, আমি বাসায় যাব। বাসায় কেন আম্মু? বাসায় আম্মু একা আছে, আর আম্মু তো অসুস্থ, একা একা বাসায় আছে। কিন্তু তুমি তো আম্মুকে জ্বালাবা। কই, আমি তো কাল আম্মুকে জ্বালাইনি। আমার লক্ষ্মী আম্মু, চলো বাসায় দিয়ে আসি। আমি রুহিকে বাসায় দেওয়ার জন্য গাড়ি বাসার দিকে ঘোরালাম। আমি গাড়ি চালাচ্ছি আর রুহি বাইরে তাকিয়ে দেখছে। হঠাৎ রুহি বলল, বাপি, ওই যে আম্মু। তোমার আম্মু বাসায়? শোনা, তোমার আম্মু তো অসুস্থ, বাইরে আসবে কেমনে? দেখো না তুমি, ওটা সত্যি আম্মু। রুহির কথা শুনে আমি গাড়ি ব্রেক করলাম। তাকিয়ে দেখি সত্যি তো এটা মোমো, কিন্তু ও তো অসুস্থ, তাহলে ও বাইরে আসলো কিভাবে? ভালো করে লক্ষ্য করে দেখলাম মোমোর সাথে একটা ছেলে। ছেলেটা ওকে হাত ধরে নিয়ে একটা ডাক্তারের চেম্বারে গেল। রুহিকে গাড়িতে রেখে আমি বাইরে বের হলাম। এরপর ওদের পিছনে পিছনে ডাক্তারের চেম্বারের কাছে আসলাম। এত সিম্পল একটা বিষয়ে ডাক্তারের কাছে আসছে, কিন্তু ছেলেটাকে বিয়ের দিন তো অনেকের সাথে পরিচয় করিয়ে দিল, কিন্তু এই ছেলেকে তো দেখিনি। নিজের সদ্য বিয়ে করা বউকে অন্য ছেলের সাথে ঘুরতে দেখে একটু নয়, অনেকটাই খারাপ লাগলো। আমি যদিও বা ফলো করার জন্য তাদের পিছনে পিছনে আসলাম, কিন্তু একটু পরে কি যেন ভেবে আবার ফিরে আসলাম। বাপি, আম্মু কই? তোমার আম্মুর পায়ে কাল কেটে গেছে না?
তাই আজ ডাক্তারের কাছে আসলো। তাহলে আমি আম্মুর কাছে যাই। তোমার আম্মু তোমায় আমার সাথে যেতে বলল। রুহিকে নিয়ে আবার অফিসে ফিরে আসলাম। সন্ধ্যায় বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি মুমু বসে বসে টিভি দেখছে। রুহি দৌড়ে মুমুর কাছে গেল। আম্মু, তোমার পায়ের ব্যথা কমে গেছে? রুহি যে মুমুর সাথে কথা বলছে, মুমুর সেদিকে কোনো খেয়ালই নেই। ও ওর মতো টিভি দেখছে। রুহি, দেখছো না আম্মু টিভি দেখছে? বিরক্ত করিও না, চলো ফ্রেশ হয়ে নিবে। রুহিকে ডাকার পর রুহি চলে আসলো। তুমি রুমে যাও, আমি আসছি। রুহি রুমে চলে গেল। আমি এসে মুমুর পাশে বসলাম, তবে একটু দূরত্ব রেখে। পায়ের অবস্থা এখন কেমন? মোটামুটি ভালোই। ডাক্তার কি বলল? মুমু আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকালো। ও হয়তো ভাবছে আমি কিভাবে জানলাম। আপনি কি করে জানলেন? ওই রুহিকে নিয়ে আসার সময় দেখলাম। ও ও, ডাক্তার কিছু ওষুধ দিল। একটা কথা জিজ্ঞেস করি, হুম। সাথে ছেলেটাকে? ওই দিন তো আপনার বাবা সবার সাথে পরিচয় করিয়ে দিল, কিন্তু ওনাকে তো দেখিনি, তাই জানতে চাইলাম। মুমু কিছু সময় নীরব থেকে, ওটা আমার কাজিন, ওই দিন আসেনি। ও। রুহি রুম থেকে ডাকছে। আমি উঠে আসলাম। মুমু আবার টিভির দিকে মনোনিবেশ করলো। একটু এসে থেমে আবার মুমুকে বললাম, রুহি তো বাচ্চা একটা মেয়ে, ওর সাথে প্লিজ এমন করবেন না। এবার মুমু আমার দিকে তাকালো, কিন্তু কিছু না বলে আবার টিভির দিকে তাকালো। আমি রুমে এসে রুহিকে ফ্রেশ করে দিয়ে ওকে হোমওয়ার্ক করতে বসিয়ে দিলাম। এরপর বাথরুমে গেলাম। আমি বাথরুম থেকে বের হতে হতেই রুহির হোমওয়ার্ক শেষ হয়। এরপর রুহিকে আগামী দিনের পড়া করার জন্য বলে বাইরে আসলাম রান্না করার জন্য। কিন্তু আমি বাইরে এসে অবাক হয়ে গেলাম, মুমু বসে বসে বার্গার খাচ্ছে। আপনি বার্গার কই পেলেন? আমার কাজিন এসে দিয়ে গেল। ও আচ্ছা, তাহলে আপনি কি রাতে আর খাবেন না? না। যেহেতু উনি রাতে খাবে না, আর বাকি রইলাম আমি আর রুহি। অনেক দিন থেকে বাইরে খাওয়া হয় না, আজ বাইরে গিয়ে খেয়ে আসি। আমি রুমে আসলাম। আম্মু, তোমার পড়া হলো? বাপি, আর অল্প একটু আছে। ওটা এসে পড়িও, চলো বাইরে থেকে খেয়ে আসি। সত্যি বাপি? চলো, আম্মু রেডি হয়ে গেছে? তোমার আম্মু যাবে না সোনা? তাহলে আমিও যাব না। কেন? আম্মুকে রেখে আমি একা একা বাইরে খেতে যাব না। বুঝতে পারলাম রুহি মোমোকে ছাড়া কিছুতেই বাইরে যাবে না। মেয়েটা অনেকটা আমার স্বভাবের, সাধারণত জিদ করবে না, কিন্তু একবার যেটা জিদ করছে সেটা হওয়া চাই। রুহি আবার পড়া শুরু করলো। আমি রুম থেকে বের হলাম, কিন্তু মোমো বাইরে নেই, মনে হয় রুমে গেছে। রুমের দরজার সামনে এসে নক করলাম, আসবো? হুম, আসেন। কিছু বলবেন? আমরা বাইরে যাচ্ছি, আপনি যাবেন? না। আমি জানতাম উত্তর এটাই আসবে। আসলে রুহি আপনাকে ছাড়া কিছুতেই খেতে যাবে না, তাই যদি আমাদের সাথে যেতেন তাহলে খুব ভালো হতো। রুহি খুব খুশি হবে। আপনার মেয়ের খুশির জন্য আমি কেন যাব? আপনার মেয়েকে আপনি যেভাবে পারেন খুশি করুন। দেখুন, আপনার এসব ইমোশনাল কথা শুনতে আমি একদম ইন্টারেস্টেড না। সো বিরক্ত করবেন না প্লিজ, আপনি আসুন। এভাবে অপমান কখনো কেউ করেনি, কারণ কখনো কারো থেকে কিছু চাওয়ার প্রয়োজনও পড়েনি। কিন্তু আমার মেয়ের জন্য এর থেকে আরও বেশি অপমানিত হলেও আমার কিছু হবে না। আমি আবার যাওয়ার জন্য বললাম, কিন্তু কে যেন ফোন করলো, আর ও কথা বলতে বলতে বেলকনিতে গেল। আমি রুমেই রয়ে গেলাম। হয়তো ভাবছেন যে জোর করে রাগ দেখিয়ে নিয়ে যাচ্ছি না কেন, কারো মনের উপর জোর করা অভ্যাসটা আমার অনেক আগেই হারিয়ে গেছে। আমি কিছু সময় রুমে দাঁড়িয়ে থাকলাম, কিন্তু কথা বলা শেষ হচ্ছে না, তাই বের হয়ে বাইরে গিয়ে 3টা বিরিয়ানির প্যাকেট নিয়ে আসলাম। মুমুর রুমে এসে দেখি ও এখনো কথা বলছে। এতটা সময় ধরে কার সাথে কথা বলে? রুমের মাঝে একটা প্যাকেট রেখে আমার রুমে আসলাম, কিন্তু রুহি ঘুমিয়ে পড়েছে। রুহিকে ঘুমাতে দেখে খুব খারাপ লাগলো। মেয়েটা না খেয়ে ঘুমিয়ে পড়লো। আমিও আর খেলাম না, রুহির পাশে গিয়ে শুয়ে পড়লাম। এভাবেই কাটছিল আমাদের দিন। তবে রুহি আর আমি যখনই গল্প করতাম, তখনই মোমো চুপি চুপি আমাদের কথা শুনতো। বিষয়টা এতদিন আমি একা লক্ষ্য করি, কিন্তু এখন সেটা রুহিরও নজরে পড়ছে। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। রাতে আমি আর রুহি আমাদের রুমে শুয়ে গল্প করছি। বাপি, হ্যাঁ আম্মু। আম্মুর রাগ কি এখনো কমেনি? কেন? তুমি তো ওই দিন বললে আম্মু রেগে আছে, তাই আমার সাথে কথা বলছে না। ও, আম্মুর রাগ তো এত সহজে কমবে না মামনি, এর জন্য অনেক সময় লাগবে তো। ও আচ্ছা। আমি রুহির কোলে মাথা রেখে শুয়ে আছি। রুহি আমার চুলগুলো টেনে দিচ্ছে। আচ্ছা বাপি, আমরা যখন গল্প করি তখন আম্মুকে আমাদের সাথে নিলেই তো হয়, তাহলে আর আম্মুকে এত কষ্ট করে লুকিয়ে শুনতে হয় না। তুমি কি করে জানলা তোমার আম্মু লুকিয়ে লুকিয়ে আমাদের গল্প শোনে?
আমি পরশুদিনও দেখেছি, আবার কালকেও দেখেছি। ও, মেয়েটা এতটা পাকা যে সব দিকে ওর নজর রাখতে হবে। মাঝে মাঝে মনে হয় এটা আমার মেয়ে নয়, আমার আম্মু। বাপি, কাল তো তোমার অফিস নেই তাই না? কেন? কাল তো শুক্রবার। ও হ্যাঁ, তো তো কাল কি করতে হবে? কাল তুমি, আম্মু আর আমায় নিয়ে ঘুরতে যাবা, ঠিক আছে? তুমি আর আমি গেলে হয় না? না হয় না, আমাদের সাথে আম্মুও যাবে। না, যাবে না। কেন যাবে না? তোমার আম্মুর সাথে আমার ঝগড়া হয়েছে। তোমার সাহস তো কম না, তুমি আমার আম্মুর সাথে ঝগড়া করো? না মানে আম্মু, আমি ঝগড়া করিনি, তোমার আম্মু আমার সাথে ঝগড়া করছে। তুমি কি বলতে চাচ্ছ? আমার আম্মু ঝগড়া করে তোমার সাথে? আমি এখন যেটাই বলবো না কেন সেটাতেই আমার দোষ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার আম্মুর সাথে ঝগড়া করছি। তোমায় দেখলেই বোঝা যায় ঝগড়াটা ছেলে একটা। বাহ, ভালো তো, পুরাই আম্মুর পক্ষে। এখন তোমায় শাস্তি পেতে হবে। কিসের শাস্তি? আমার এমন মিষ্টি আম্মুর সাথে ঝগড়া করার জন্য। কান ধরে 10 বার উঠবোস করো। থাক বাবা, আর বাড়াতে হবে না, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কি আর করার, বাধ্য হয়ে কান ধরে উঠবস করতে হচ্ছে। আমি কানে ধরে কেবল শুরু করব, এমন সময় কেউ একজন জোরে হেসে উঠল। দরজার দিকে তাকাতেই মোমো ওর রুমে চলে গেল। কিন্তু ও রুমে গিয়েও জোরে জোরে হাসছে। দিলা তো আমার প্রেস্টিজটা ফুটো করে। তাই ভালোই হয়েছে, কাল ঘুরতে যাব। এখন আমার ঘুম পাইছে। আচ্ছা, তাহলে তুমি শুয়ে পড়ো, আমি তোমার আম্মুর সাথে কথা বলে আসি। কাল যাবে কিনা সেটা জেনে আসি। আচ্ছা। রুহিকে রুমে রেখে মোমোর রুমের সামনে দাঁড়িয়ে আছি। এক লজ্জায় ভিতরে যেতে পারছি না, আর দুই যদি যেতে না করে দেয় তাহলে খুব খারাপ লাগবে। কি করব? মনে মনে শুধু একটা কথাই বলছি, আল্লাহ ও যেন ঘুরতে যেতে রাজি হয়। দরজায় নক করব কি না ভাবছি। মোমো ভিতরে এখনো শব্দ করে হাসছে। একটু দাঁড়িয়ে থাকলাম। কিছু সময় পরে মোমোর হাসি থামলো। এই সুযোগে আমি দরজায় নক করলাম, আসবো? আমি ভিতরে আসলাম। মোমো আমার দিকে তাকালো, আবার হাসতে শুরু করলো। এবার একটু বেশি লজ্জা পেলাম। হাসিটা একটু থামিয়ে, গান ধরলে আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগে। এটা বলেই আবার হাসতে শুরু করলো। মোমোর হাসি থামছে না দেখে আমি চলে আসার জন্য পিছনে ঘুরলাম। চলে যাচ্ছেন যে? যা বলতে আসছেন সেটা তো বলুন। কাল তো শুক্রবার, আমার অফিস নেই। তো আমি কি করব? রুহি বলছিল ঘুরতে যাওয়ার কথা। জানি আমি। এরপর বলুন। কাল যদি আমাদের সাথে ঘুরতে যেতেন তাহলে খুব খুশি হতাম। মোমো কিছু সময় ভাবার ভান ধরলো। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম। পরদিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম। দূরে কোথাও ঘুরতে যাব, যাতে সারাদিন কেটে যায়। যেই ভাবা সেই কাজ। মোমো আর রুহিকে নিয়ে শহর থেকে অনেকটা দূরে ঘুরতে আসলাম। সারাদিন অনেক মজা করলাম। মোমো আর রুহি এতটাই আনন্দ করছে, মনে হচ্ছে রুহি যেন ওর আম্মুকে ফিরে পেয়েছে। মোমো আর রুহির অনেকগুলো ছবি তুললাম। সন্ধ্যায় বাসায় ফিরলাম সবাই। বাসায় ফিরেই মোমো ওর রুমে চলে গেল, আর আমি রুহিকে নিয়ে আমার রুমে আসলাম। এরপর রুহিকে ফ্রেশ করে দিলাম। এরপর আমি ফ্রেশ হলাম। রুহি রুমে শুয়ে বিশ্রাম নিচ্ছে। আমি একটু বাইরে বের হলাম। ড্রয়িং রুমে এসে টিভিটা অন করলাম। অনেকটা সময় হয়ে গেল, মোমো রুম থেকে বের হচ্ছে না। ও তো রোজ এই সময় ওর সিরিয়াল দেখে। সোফা ছেড়ে উঠে মোমোর রুমের দরজায় এসে নক করলাম, আসবো? আসুন। ভিতরে এসে দেখি মোমো কম্বল মুড়িয়ে শুয়ে আছে। এই সময় শুয়ে পড়লেন যে, ঘুমাবেন নাকি? না, মাথা প্রচন্ড ব্যথা হচ্ছে। ও, আমি মাথাটা টিপে দিই একটু? লাগবে না। দেখবেন ভালো লাগবে। বললাম না লাগবে না। আমি চলে আসলাম। হয়তো আমার স্পর্শ ও মেনে নিতে পারবে না, তাই নিষেধ করলো। রুমে এসে দেখি রুহি আমার ফোনটা হাতে নিয়ে ফোনের উপর পিএইচডি করছে। আম্মু কি করো? দেখো না, কাজে ব্যস্ত আছি। তোমার আম্মুর মাথা ব্যথা হচ্ছে তো? কি বলো? আমায় বলনি কেন? এই তো এখন বললাম। যাও গিয়ে মাথাটা একটু টিপে দিয়ে আসো। আর একটু তেল দিয়ে দিতে পারবে না? কেন পারবো না? আচ্ছা তাহলে একটু তেল দিও, আমি ওষুধ নিয়ে আসছি। আমি ওষুধ নেওয়ার জন্য বাইরে আসলাম। সচরাচর ওষুধ বাসাতেই থাকে, কিছু শেষ হয়ে গেছে। ওষুধ নিয়ে এসে দেখি রুহি এখনো মাথা টিপে দিচ্ছে। একটু কষ্ট করে বসে, এই ওষুধগুলো খেয়ে নিন। মোমো উঠে বসলো। আমি ওর হাতে ওষুধগুলো দিয়ে পানি নিয়ে এসে দিলাম। মোমো ওষুধ খেয়ে আবার শুয়ে পড়লো। রুহি চলো এখন, একটু পরে ঠিক হয়ে যাবে। তুমি যাও, আমি আজ এখানে থাকবো আম্মুর সাথে। আম্মুর ডিস্টার্ব হবে, চলো। সমস্যা নেই, থাক আজ। রুহিকে মোমোর কাছে রেখে আমি বাইরে আসলাম। এভাবেই প্রায় 3 মাস কেটে গেল।
রুহি আর মোমো এখন খুব ভালো বন্ধু। এখন রুহি মোমোকে আম্মু ডাকলে মোমো রাগ করে না, শুধু সমস্যাটা আমার বেলায়, আমার সাথে ঠিকভাবে কথাও বলে না। এতে আমার কোনো দুঃখ নেই, কারণ আমার মেয়েটা তো ওর আম্মুকে পেয়েছে, এতেই আমি অনেক খুশি। এখন মোমো রুহিকে স্কুলে নিয়ে যায়, আবার নিয়ে আসে। মোমোই রুহিকে পড়ায়, দুজন চুপি চুপি আমায় রেখে ঘুরতেও যায়। আমার সকল দায়িত্ব যেন মোমো এখন নিজের কাঁধে তুলে নিয়েছে। সময়গুলো খুব সুখেই কাটতে লাগলো আমাদের, কিন্তু সেই সুখের সময়টা বেশি দিন স্থায়ী হলো না। কথায় আছে না, সুখ ক্ষণস্থায়ী। আমাদের সুখের আকাশে কালো মেঘ ছায়া নেমে আসলো। এক রাতে রুহি আর আমি আমার রুমে শুয়ে আছি। রুহি ঘুমিয়ে পড়ছে, আমি এখনো ঘুমাইনি। রুহির চুল বুলিয়ে দিচ্ছি। যদিও বা রুহি এখন মোমোর সাথে ঘুমায়, কিন্তু কি যেন মনে করে আজ হঠাৎ আমার সাথে ঘুমিয়ে পড়লো। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছ, গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। মাঝরাতে হঠাৎ মোমোর রুমে কিছু একটা জোরে পড়ার শব্দ হলো। তাড়াতাড়ি উঠে মোমোর রুমে নক করলাম, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পাচ্ছি না। জোরে দরজা ধাক্কা দিতে দরজা খুলে গেল। সামনে তাকাতেই দেখি মোমো ফ্যানের সাথে ওড়না বেঁধে আত্মহত্যা করার চেষ্টা করছে। দৌড়ে মোমোর কাছে গেলাম, ওকে নামিয়ে ওর গালে সজোরে একটা থাপ্পড় দিলাম। মোমো কান্না করতে করতে মেঝেতে বসে পড়ল। বুঝতে পারলাম অনেক বড় কিছু একটা হয়েছে, তাই রাগারাগি না করে আমিও ওর পাশে বসলাম। সব কিছু তো ঠিকঠাক চলছিল, কিন্তু মোমো হঠাৎ সুইসাইড করতে গেছিল কেন, সেটাই তো কিছুতেই আমার মাথায় আসছে না। আপনার কি হয়েছে? হঠাৎ এমন বোকামি করতে গেছিলেন কেন? আমি মোমোকে এভাবে বেশ কয়েকবার বললাম, কিন্তু মোমো কোনো কথা বলল না। আচানক আমায় জড়িয়ে ধরে আরও বেশি করে কান্না করতে শুরু করলো। আমার সামনে যদি কেউ কান্না করে, তাহলে আমি কেন জানি না আর কিছু বলতে পারি না। যদি আমি খুব রেগেও যাই, তবুও তাকে আর কিছু বলি না। মোমো যখন আমায় জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো, তখন আমিও চুপ হয়ে গেলাম। আমি শুধু ওর চুলগুলো বুলিয়ে দিচ্ছি আর ওকে কান্না করতে নিষেধ করছি। বেশ কিছু সময় এভাবেই কেটে গেল। ধীরে ধীরে মোমোর কান্না কমে গেছে, এখন আর কান্না করছে না, বুকে মাথা রেখে বসে আছে। ভাবলাম এবার জিজ্ঞেস করব, তো এর আগে ও ঘুমিয়ে পড়ছে। ওকে ঘুমোতে দেখে আর কিছু বললাম না। আমি আর কিছু সময় ওকে ওভাবে বুকে নিয়ে বসে রইলাম। এরপর ওকে কোলে তুলে খাটে শুইয়ে দিলাম। ওর গায়ে কম্বল মুড়িয়ে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। বেশ কিছু সময় এসব নিয়ে ভাবলাম, কেন ও এমন করলো। এরপর কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। ঘুম থেকে উঠলাম রুহির ডাকে। বাপি, এই বাপি, কি হয়েছে আম্মু? আম্মু কই গেছে? তোমার আম্মু তো রুমেই আছে। আম্মু তো রুমে নেই, আমায় বলা যায়নি। কি বলো, রুমে নেই তোমার আম্মু? না। তাড়াহুড়ো করে উঠে মোমোর রুমে আসলাম। সত্যিই তো মোমো রুমে নেই। রুহি ভাবছে ওর আম্মু হয়তো বাইরে গেছে, কিন্তু আমি তো জানি ও বাইরে যায়নি, নিশ্চয়ই আমাদের থেকে দূরে কোথাও চলে গেছে। মোমোর রুম থেকে আমার রুমে আসলাম। ফোনটা টেবিলের উপর থেকে হাতে নিব, এমন সময় দেখি ফোনের নিচে একটা কাগজটা খুললাম। কাগজের লেখাটা, আমি খুব খারাপ একটা মেয়ে, আমায় ক্ষমা করে দিও আর আমায় খুঁজিও না। আমি চলে যাচ্ছি সবার থেকে অনেক দূরে। কাগজটা পড়ে মাথা হ্যাং হয়ে গেল। কই যেতে পারে? এত সকালে বাস তো নেই, তাহলে কি ট্রেন? যদি মোমো কোথাও যেতে চাই, তাহলে এই সকালবেলা ওকে ট্রেনে যেতে হবে। ফোনটা হাতে নিয়ে সময় দেখলাম 7:15 বাজে। আর সকালের ট্রেন সাধারণত 8টায় আসে, মাঝে মাঝে 8টার পরেও আসে, কিন্তু আগে আসার সম্ভাবনা নেই। আম্মু তুমি রেডি হয়ে নাও, আমি আসছি। কোথায় যাবা বাপি? তোমার আম্মুকে নিতে। আম্মু কই গেছে? একটু বাইরে গেছে, তুমি কার্টুন দেখতে থাকো, এর মাঝে আম্মু এসে যাবে। রুহিকে বাসায় রেখে স্টেশনে আসলাম। একজন লোককে জিজ্ঞেস করলাম ট্রেন আসছে কিনা, কিন্তু আসেনি। স্টেশনে চারিদিকে আমি মোমোকে খুঁজছি। হঠাৎ একটা বেঞ্চে আমার চোখ থেমে গেল। হয়তো আমার গন্তব্য পেয়ে গেছি। মোমো বসে আছে। একটু এগিয়ে গিয়ে দেখি মোমো কান্না করছে। আমি সামনে যেতেই আমায় দেখে দাঁড়ালো। চলো বাসায় চলো। এক হাতে মোমোর হাত ধরলাম, অন্য হাত দিয়ে ওর ব্যাগ নিলাম। এরপর ওকে নিয়ে বাসায় আসলাম। বাসায় আসতেই রুহি দৌড়ে গিয়ে মোমোকে জড়িয়ে ধরলো। আম্মু কই গেছিলা তুমি সকালবেলা? কোথাও যাইনি, তুমি যাও, রেডি হয়ে নাও, স্কুলে যেতে হবে। রুহিকে রেডি করে মোমোকে সাথে করে নিয়ে রুহির স্কুলে রুহিকে রাখতে আসলাম। যদি বাসায় একা রেখে আসি আর যদি আবার সুইসাইড করার চেষ্টা করে, এই ভয় সাথে নিয়ে আসলাম। রুহিকে স্কুলে রেখে অফিসে ফোন করে বলে দিলাম আমি আজ আসতে পারবো না। রুহির স্কুল থেকে বের হয়ে মোমোকে নিয়ে সোজা বাসায় আসলাম। মোমো গাড়ি থেকে নেমে বাসার ভিতরে গেল।
আমি গাড়িটা পার্ক করে বাসায় আসলাম। বাসার ভিতরে এসে দেখি মোমো বসে আছে। সোজা গিয়ে ওর গালে একটা সজোরে থাপ্পড় বসিয়ে দিলাম। মোমো গালে হাত দিয়ে আমার সামনে দাঁড়ালো। সমস্যা কি তোমার? হ্যাঁ, কাল সুইসাইড করতে গেছিলা, আজ আবার বাসা ছেড়ে চলে গেলা, মানে কি? কি নাটক শুরু করছো? আরে বাবা, মানলাম আমার আগে একটা বউ ছিল, আমার একটা মেয়ে আছে, আর তোমাকেও হয়তো তোমার মতামতের বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি কি তোমার উপর কখনো কোনো বিষয় নিয়ে জোর করছি? কখনো জোর করে অধিকার ফলানোর চেষ্টা করছি? তাহলে এসব নাটকের কারণটা কি? মোমো কিছু বলছে না, শুধু মাথা নিচু করে আমার কথা শুনছে, মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে। দেখো, আমি তোমায় আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করিনি। যদি শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করতাম তাহলে তোমার ইচ্ছে দেখার অপেক্ষায় থাকতাম না। আমি তোমায় আমার মেয়ের সুখের জন্য বিয়ে করেছি, আর এটা একজন বাবা হিসেবে আমি মনে করি আমার মেয়েকে মায়ের ভালোবাসাটা দেওয়া উচিত। আর তুমি তো সব কিছু মানিয়ে নিয়েছো। এখন তুমি যদি আবার আমার মেয়েটাকে কাঁদিয়ে চলে যেতে চাও বা সুইসাইড করতে চাও, তবে আমি বাধা দিব না। আমি বাইরে যাচ্ছি, তোমায় সুইসাইড করা থেকে কেউ আটকাবে না। যে নিজেকে ভালোবাসে না তার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। আমি কথাগুলো বলে বাইরে চলে আসলাম। রাগের মাথায় কি যে বললাম কিছুই বুঝতে পারছি না। সারাটা সময় পাশের একটা পার্কে বসে কাটিয়ে দিলাম। হঠাৎ করে ফোনে তাকিয়ে দেখি রুহির স্কুল ছুটির সময় হয়ে গেছে। তাড়াহুড়ো করে রুহির স্কুলে আসলাম। আজ আসতে একটু লেট হয়ে গেছে, সব বাচ্চা অলরেডি চলে গেছে। আমি চারদিকে রুহিকে খুঁজলাম, রুহিকে না পেয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলাম, চাচা, রুহিকে দেখছেন? রুহি তো অনেক আগে বাসায় চলে গেছে। কি বলেন? কার সাথে? আপনি আর একজন মহিলা এসে ওকে রেখে গেলেন। এরপর টিফিন টাইমে ওই মহিলা এসে রুহি আপুকে নিয়ে গেছে। ও আচ্ছা, কি বলে নিয়ে গেছে? বলল উনি নাকি রুহি আপুর আম্মু। রুহি আপুও তো সেটাই বলল, তাই আর বাধা করিনি। ও আচ্ছা, তাহলে আমি আসি। রুহির স্কুল থেকে চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজাতেই ভিতর থেকে মোমো রুহিকে বলল, আম্মু দেখো তো কি আসছে। রুহি এসে দরজা খুলে দিল। কখন আসছো আম্মু? টিফিনের আগে আম্মু গিয়ে নিয়ে আসছে। কেন? জানো বাপি, আজ আম্মু আর আমি অনেক রান্না করছি, সব তোমার পছন্দের। ও তাই? আমার আম্মুটা আজ রান্না করছে বুঝি? কিন্তু আমি একা রান্না করিনি তো, সাথে আম্মুও ছিল। চলো আম্মু গোসল করিয়ে দেই, রুহিকে বললাম। আমি তো গোসল করছি, আম্মু গোসল করিয়ে দিছে। ও আচ্ছা। আমি রুমে এসে গোসল করে বাইরে আসলাম। আমি আর রুহি খেতে বসলাম। মোমো আমাদের বেড়ে দিচ্ছে। আম্মু, তুমিও আমার সাথে খাবে, বসো। আমি এখন খাবো না আম্মু, তুমি খেয়ে নাও। বসতে বলছে বসো, সকাল থেকে তো কিছু খাওনি। কথাটা একটু রাগি সুরে বললাম। আমি বসতে বলার পর মোমো খেতে বসলো। আমি বুঝতে পারলাম মোমো রুহিকে কি যেন একটা ইশারা করছে। বাপি, রান্না কেমন হয়েছে? আমার আম্মু রান্না করছে, ভালো না হয়ে পারে বলো? খুব সুন্দর হয়েছে। খাওয়া শেষ করে বসে কিছু সময় টিভি দেখলাম। মোমো আর রুহি ফোনে কম্পিটিশন করে গেমস খেলছে। আমি উঠে রুমে এসে শুয়ে পড়লাম। আর আমি যদি দুপুরে একবার ঘুমাই তাহলে মাগরিবের আজানের আগে আর জাগনা পাই না। ঘুম থেকে সন্ধ্যায় জাগলাম। বাইরে এসে দেখি রুহি আর মোমো কার্টুন দেখছে। আম্মু ঘুমাওনি? তোমার মতো তো আর আমি সারাদিন ঘুমিয়ে থাকি না, অলস ছেলে একটা। আমার আম্মু তো খুব কর্মঠ। আমি রুহির সাথে কথা বলতে বলতে রান্নাঘরে আসলাম। একটু কফি বানাবো, পানি গরমে দিলাম। কি করছেন? কফি আনবো? আমায় বললেই তো বানিয়ে দিতাম। তোমরা কার্টুন দেখছিলে তাই ভাবলাম নিজেই বানিয়ে নেই। আপনি গিয়ে বসেন, আমি বানিয়ে দিচ্ছি। আমি এসে রুহির পাশে বসলাম। একটু পরে মোমো কফির মগটা আমায় এনে দিল। এরপর আবার রান্নাঘরে চলে গেল। রুহি, দেখো তো তোমার আম্মু কি করে রান্নাঘরে। আম্মু খাবার গরম করে। তুমি কেমনে জানলা? তখন আমি বলেছে তো। ও আচ্ছা। কয়েকটা ঝাড়ি দেওয়ার পর মেয়েটা যে এতটা ভালো হয়ে যাবে আগে বুঝিনি। বুঝতে পারলে ঝাড়িটা অনেক আগেই দিতাম। রাতে খাওয়া করে আমি রুহিকে পড়াচ্ছি, কিন্তু আশেপাশে কোথাও মোমোকে দেখতে পাচ্ছি না। ওর রুমেও তো সাড়া পাচ্ছি না। আম্মু? হ্যাঁ বাপি। তোমার আম্মু কই গেছে? আম্মু তো সাথে গেছে। ও আচ্ছা, তুমি পড়ো, আমি আসছি। রুহিকে পড়তে দিয়ে আমি ছাদে আসলাম। ছাদে মোমো একা একা আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। সকালে তোমার সাথে বাজে ব্যবহার করার জন্য সরি। আমার কণ্ঠ শুনে একটু চমকে গেল আর সাথে সাথে চোখ মুছলো। মনে হচ্ছে কান্না করছে। না, আপনি তো ঠিকই করেছেন। তুমি কান্না করছো? আপনাকে আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলো। আমি জানি আপনি অনেক শান্ত মনের একজন মানুষ, কিন্তু আমার কথা শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনো কথা বলবেন না। প্রমিস করেন?
কি এমন কথা? আগে প্রমিস করেন। আচ্ছা বাবা, প্রমিস। আমি প্রেগনেন্ট। এটুকু বলেই মোমো থেমে গেল। আমারও চারপাশটা মনে হয় ঘুরতে লাগলো। আকাশ থেকে এক টুকরো মেঘ মনে হয় আমার মাথায় এসে পড়লো। আমি কি ভুল শুনলাম? আমি ওকে আজ পর্যন্ত স্পর্শ করিনি, অথচ মোমো আজ বলছে ও নাকি প্রেগনেন্ট। আমার পৃথিবীটা মনে হয় থমকে গেল। কি বলছো তুমি এসব? আমি আপনাকে আগেই বলছি, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনো কথা বলবেন না। বলো। বিয়ের পরদিন আপনি আমার সাথে যে ছেলেটাকে দেখেছিলেন, ওটা আমার কোনো ভাই নয়, ও আমার বিএফ ছিল। ওর সাথে আমার প্রায় 3 বছরের সম্পর্ক। বিয়ের পর যখন আপনারা চলে যেতেন, তখন ও বাসায় আসতো। তখনই ও আমার শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। আমি না করে দিই, কিন্তু পরবর্তীতে ও আমায় অনেক রিকোয়েস্ট করে, বিশ্বাসের কথা বলে। এরপর নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও ওর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি। গতকাল আপনারা বাইরে যাওয়ার পর আমি ডাক্তারের কাছে যাই, তখন জানতে পারি আমি প্রেগনেন্ট। এরপর আমি ওর সাথে দেখা করি আর বাচ্চার কথা বলি, কিন্তু ও কিছুতেই বুঝতে চাইলো না। ও বারবার বলছিল এই বাচ্চা আপনার। ওখানে ওর সাথে এই বিষয় নিয়ে অনেক আলোচনা করি, কিন্তু ও কিছুতেই বাচ্চার দায়িত্ব স্বীকার করছে না। তাই রাতে বাসায় এসে সুইসাইড করার চেষ্টা করি, কিন্তু আপনি সেই সময় চলে আসেন। এরপর ভোর রাতে ও আমায় ফোন দেয়। ফোন দিয়ে কি বলছে? তখনও বাচ্চার দায়িত্ব নিতে চায়। আমায় বাসার টাকা আর গহনা নিয়ে চলে আসতে বলে। প্ল্যান অনুযায়ী আমরা পালাবো, কিন্তু ও আবার আমার সাথে চিট করে। আমার থেকে টাকা গহনা সবকিছু নিয়ে আমায় ফেলে চলে যায়। মোমো কান্না করেই চলছে। আমি কি বলবো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। মোমো বেশ কিছু সময় একা একা কান্না করলো। আমিও চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখলাম। কিছু সময় পর মোমো স্বাভাবিক হয়ে আবার বলা শুরু করলো। ধীরে ধীরে রুহিকে মনে হয় অনেকটা আপন করে ফেলেছি। আজ সকালে আপনি যখন বললেন, তখন ভাবলাম আমি নিজের জন্য না হোক রুহির জন্য হলেও জীবনটা আবার নতুন করে শুরু করব। আমি আপনার বাসায় কাজের মেয়ের মতোই থাকব, আপনার সব কথা মেনে চলবো। আপনি আমার এই অপরাধের জন্য যা শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব, কিন্তু তবুও আপনি আমায় প্লিজ বাসা থেকে বের করে দিবেন না। মোমো কান্না করতে করতে আমার সামনে হাঁটু ফেলে হাত জোর করে বলল। আমি কিছু সময় চুপচাপ থাকলাম। এরপর ওকে তুললাম। তোমার পেটে যে বাচ্চা আছে সেটার কি করবা? নষ্ট করব। দেখো, তুমি তো একই একটা পাপ করছো। স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছো, তাতে আবার বাচ্চা নষ্ট করার কথা বলছো। দোষটা তুমি আর তোমার বেঈমান বফ করছে, কিন্তু এতে তো এই বাচ্চার বিন্দুমাত্র দোষ নেই। যে দোষ করেনি তাকে শাস্তি দেওয়া কোনো বিধানে উচিত নয়। সমস্যা নেই, তুমিও এই বাসায় থাকবে আর তোমার বাচ্চাও। মোমো অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আপনি সব কিছু এত সহজে কি করে মেনে নিলেন? দেখো, এখানে তোমার দোষ নেই তা নয়, তোমার দোষ আছে, কিন্তু যে তোমার সাথে প্রতারণা করছে তার দোষটাই বেশি। তুমি তো তোমার বিশ্বাস প্রমাণ করছো, কিন্তু যখন তার পালা ছিল তখন সে তোমায় রেখে চলে গেছে। আর তোমার সাথে এই প্রতারণা করছে কে? কোনো মেয়ে জাতি নয়, পুরুষ জাতি তোমার সাথে প্রতারণা করছে। একজন পুরুষের প্রতারণার শিকার হয়ে তোমার পুরুষটার উপর আস্থা উঠে গেছে। আবার যখন আমিও তোমার সাথে বাজে ব্যবহার করে তোমায় বকাবকি করব, তখন তোমার পুরো পুরুষ জাতির উপর থেকে আস্থা উঠে যাবে। যেহেতু দোষ একজন পুরুষ করছে, তাই একজন পুরুষ হিসেবে এটা মানিয়ে নেওয়া আমার দায়িত্ব। আর সবাই যদি একইভাবে প্রতারণা করে যায়, তবে পৃথিবীটা আর চলবে না, থেমে যাবে নিজ অক্ষের উপর। আর সব থেকে মূল কথা কোনটা জানো? আমারও একটা মেয়ে আছে, আর মেয়েদের বুদ্ধি সচরাচর কম হয়। আজ তোমার সাথে যা হয়েছে, কাল যদি আমার মেয়ের সাথে হয়। আজ আমি তোমায় মেনে নিলাম, আর ভবিষ্যতে আমার মেয়ের ভুলটাও ওর কাছের মানুষ মেনে নিবে, এই প্রত্যাশাটা করতে পারবো এখন। আজ তুমি অসহায়, ওই দিন আমার মেয়েও অসহায় হতে পারে। আজ যদি আমি তোমায় ফিরিয়ে না দেই, তাহলে আল্লাহ ওই দিন আমার মেয়েকেও ফিরিয়ে দিবে না ইনশাল্লাহ। আর সব সময় একটা কথা মাথায় রাখবা, যখন তোমার সাথে খারাপ কিছু হবে, তখন নিজেকে এই বলে সান্ত্বনা দিবে যে আল্লাহ যা করে সবকিছু আমাদের ভালোর জন্যই করে। মুমু তখন থেকে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনি সবকিছু কেমন সহজভাবে ভাবেন। সবাই যদি আপনার মতো করে ভাবতো। জীবনটা যত সহজভাবে চিন্তা করবা, ততই সহজ হয়ে যাবে। আপনি শুধু আপনার বাসার কাজের মেয়ের জায়গাটুকু দিয়ে নামায়। দেখো, আমি তোমায় বিয়ে করছি, তাই তুমি এই বাড়ির বউ। আর আমার মেয়ে যদি এই বাড়ির রাজকন্যা হয়, তাহলে তুমিও রানী। আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। এটা পুরোটাই ভুল। শারীরিক সম্পর্কটাই সব নয়। শারীরিক চাহিদা সর্বোচ্চ 40 থেকে 50 বছর বা এর বেশি কিছুদিন থাকবে। এরপর যখন চলতে পারবো না, যখন একজন সঙ্গীর সব সময় প্রয়োজন হবে,
তখন পাশে থাকার পাওয়াটা সব থেকে মূল্যবান। আর ভুল না করলে কখনো শিখতে পাওয়া যায় না। ভুল করে একজন, কিন্তু সেখান থেকে হাজার মানুষ শিক্ষা নেয়। আমি কথাগুলো বলছি, হঠাৎ মুমু এসে আমায় জড়িয়ে ধরলো। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন প্লিজ। আমি হীরা আর গ্লাসের মধ্যে পার্থক্য বুঝিনি। আমি কিছু না বলে শুধু মুমুকে জড়িয়ে নিলাম। মুমু আমায় জড়িয়ে ধরে আছে। একটু পরে যখন ও স্বাভাবিক হলো তখন আমায় ছেড়ে দিল। নিচে যাও, রুহি একা আছে, ভয় করবে। হুম। মুমু নিচে চলে আসলো। আমি আরো কিছু সময় ছাদে একা একা দাঁড়িয়ে থাকলাম। রাত হয়ে গেছে, মনে হয় রুহি মুমু ঘুমিয়ে পড়ছে। আমি নিচে চলে আসলাম। আমার রুমে এসে দেখি রুহি নেই। তাহলে পাশের রুমে আছে। নক করলাম, আসবো? হুম, আসুন। ভিতরে গিয়ে দেখি মুমু আর রুহি গল্প করছে। এখনো ঘুমাওনি কেন? ঘুম পাচ্ছে না জানো বাপি, আম্মু অনেক সুন্দর সুন্দর গল্প জানে। ও তাই? আর তুমি তো কিচ্ছু জানো না। হুম। বাপি, আম্মুর নাকি আইসক্রিম খেতে ইচ্ছে করছে, সাথে আমারও। এত রাতে আইসক্রিম খাওয়ার দরকার নেই, শীত করবে। কিচ্ছু হবে না, তুমি আমায় আইসক্রিম নিয়ে দাও। মুমুর দিকে তাকালাম, ও শুধু রুহির দিকে একবার তাকাচ্ছে আর একবার আমার দিকে। উপায় নাই, মেয়ে আইসক্রিম খেতে চাইছে, এখন নিয়ে আসতেই হবে, নয়তো আমার বাসায় থাকা হারাম হয়ে যাবে। বাইরে আসলাম আইসক্রিম নেওয়ার জন্য। পাশের দোকানটা বন্ধ থাকায় একটু দূরের একটা দোকান থেকে আইসক্রিম নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে ওদের দরজায় নক করলাম। আসুন। আমি ভিতরে আসলাম, কিন্তু রুহি ঘুমিয়ে পড়ছে। কখন ঘুমালো? একটু আগেই। আপনার এত দেরি হলো কেন? পাশের দোকানটাই ছিল না, তাই দূরের দোকানটা থেকে নিয়ে আসলাম। ও, এই নাও, ফ্রিজে রেখে দাও। আর আমি ঘুমাতে গেলাম। আমি পিছনে ফিরলাম আসার জন্য। মুমু পিছন থেকে আমার হাত টেনে ধরলো। কিছু বলবা? এখানে থেকে গেলে হয় না? আমি এখানে থাকলে তোমার সমস্যা হতে পারে। আমার কোনো সমস্যা হবে না, আপনি এখানেই থাকেন। শুয়ে পড়ুন, আমি ফ্রিজে রেখে আসছি। হুম। এত তাড়াহুড়ো করছো কেন? রুহিকে স্কুলে রাখতে হবে। আমি রেখে আসছি, এত তাড়াহুড়ো করার দরকার নেই। বাথরুমে গিয়ে ধীরে ফ্রেশ হয়ে আসো, আমি নাস্তা বেড়ে দিচ্ছি। হুম। রুহি শুধু শুধু মুমুকে আম্মু ডাকেনি। মুমু হুবহু রুহির আম্মুর মতোই। আজ ওর চুলের স্টাইল দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং রুহির আম্মু আমার সামনে দাঁড়িয়ে আছে। যাই হোক, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। খাওয়া দাওয়া করে রেডি হওয়ার জন্য রুমে আসলাম। খাটের উপর আগে থেকে একটা ড্রেস রাখা আছে। ডাইনিং থেকে মুমু বলল, ওখানে যে ড্রেস রাখা আছে সেটাই পরবা। আমি তাড়াতাড়ি ড্রেসটা পরে অফিসে চলে আসলাম। কতই না সুন্দর দিন কাটছিল আমাদের। মুমু, রুহি আর আমার সুন্দর সুখের একটা স্বপ্নময় পরিবার। মুমুর পেটের বাচ্চার বয়স 7 মাস হলো। তবে এর মাঝে মুমু বেশ কয়েকবার বাচ্চাটাকে নষ্ট করতে চেয়েছিল। ওর কথা, কোনো বেইমানের বাচ্চা ও ওর গর্ভে লালন করবে না। একদিন অফিসে কাজ করছি, হঠাৎ রুহি ফোন দিল। হ্যাঁ আম্মু বলো। বাপি, আম্মু কেমন জানি করছে, আমার খুব কষ্ট হচ্ছে। রুহি কথাগুলো বলছে আর কান্না করছে। আম্মু কান্না করিও না, আমি আসছি, আমি এখনই আসছি, তুমি আম্মুর পাশে থাকো। হঠাৎ করে মুমুর আবার কি হলো? কাজ সব বাদ দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে দেখি মুমু পেটের ব্যথায় চিৎকার করছিল। প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে। ওকে তাড়াতাড়ি গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে আসলাম। এখন রীতিমতো আমাকেও একটু ভয় লাগছে। পেটের বাচ্চার বয়স 7 মাস। এই সময় পেটে ব্যথা হওয়াটা খুবই খারাপ লক্ষণ। ডাক্তার সবকিছু চেক আপ করলো। এরপর একটা ইনজেকশন দিয়ে ওর ব্যথাটা শীতল করে দিল এবং মুমু ঘুমিয়ে পড়ছে। উনি জেগে উঠলে আল্ট্রাসাউন্ড করে নিয়ে আসবেন। জি। রোগীর অবস্থা এখন কেমন? আপাতত ভালো, তবে মনে হচ্ছে না খুব ভালো। আপনি যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টগুলো আমার দেখান। বেশ কিছু সময় পরে মুমু জেগে গেল। এরপরও আল্ট্রাসাউন্ড করে নিয়ে রিপোর্ট ডাক্তারকে দেখালাম। ডাক্তার, কোনো সমস্যা? যেটা ভেবেছিলাম সেটাই। কোনো মেজর সমস্যা? ওনার পেটে যে বাচ্চাটা ছিল সেটা মরে গেছে, যার ফলে পেটে ব্যথা হচ্ছে। কিন্তু ডাক্তারও তো তেমন কোনো কাজও করেনি, তাহলে বাচ্চা মারা গেল কিভাবে? ওনার বাচ্চা কোনো কাজ করার জন্য নষ্ট হয়নি। তাহলে ওনার সমস্যা কোনো অসুখ হলেও ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হতো, কিন্তু উনি সবসময় হায়ার অ্যান্টিবায়োটিক সেবন করেছেন, যার ফলে আজ এই অবস্থা। ডাক্তারের কথা শুনে বুঝতে পারলাম এটা কোনো অনিচ্ছাকৃত ভুল না। মুমু ইচ্ছে করে এমনটা করছে। ডাক্তার, এখন তাহলে কি করব? একটা অপারেশন করতে হবে। অপারেশন করে ওনার পেটের ময়লাগুলো বের করে ফেলতে হবে। ও, কখন করবেন অপারেশন? আপনারা চাইলে আজই। আচ্ছা ঠিক আছে, আপনি অপারেশনের ব্যবস্থা করেন। সেদিন রাতে মুমুর অপারেশন করে পেটের ময়লাগুলো বের করে ফেললো। সারা রাত হসপিটালে ছিলাম। সকালবেলা একজন নার্সকে কিছু টাকা দিয়ে ওকে দেখতে বলে বাসায় আসলাম। বাসায় এসে রুহিকে স্কুলে রেখে আসলাম।
যদিও বা ও যেতে চাইছিল না, তবুও জোর করে রেখে আসলাম। এরপর একটু ঘুমালাম। দুপুরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাসপাতালে আসলাম কিছু ফল নিয়ে। মুমুর কেবিনে এসে ওর পাশে বসলাম। এখন কেমন লাগছে? ভালোই। শরীরটা একদিনে এতটা শুকিয়ে গেছে কিভাবে? সারা রাত বাইরে দাঁড়িয়েছিলাম। ও, এমনটা কেন করছো? কি করলাম? জেনে বুঝে বাচ্চাটাকে মেরে ফেললা? তোমায় তো বলছি কোনো বেইমানের সন্তান আমার গর্ভে পালন করব না। আমি তো তোমায় রাখতে বলছিলাম। না, ও যদি থাকতো তবে আমি কখনো ওকে ভুলতে পারতাম না, তাই ওর শেষ স্মৃতিটাও মুছে দিলাম। ডাক্তার বলল তুমি আর কখনো মা হতে পারবে না। মুমু কিছু সময় চুপ থাকলো। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। খুব না, কিছুটা, কারণ আমি খুব ইচ্ছে ছিল তোমার অস্তিত্ব আমার মাঝে বহন করার। হয়তো আমার ভাগ্য এতটাও ভালো নয়, কিন্তু তাতে কি হয়েছে, রুহি তো আছে। হয়তো আমি ওকে গর্ভে ধারণ করিনি, কিন্তু আমার কাছে ও আর ওর কাছে আমি গর্ভে ধারণ করা মা সন্তানের থেকে কম নই। ওকে আমরা দুজন মিলে আমাদের মতো করে বড় করব। আমাদের নয়, ওকে তোমার মতো করে মানুষ করব। আমার সন্তান তোমার মতো করে বেড়ে উঠবে। মুমু আমার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে আমার হাতটাকে শক্ত করে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গল্পটির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীকালে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করা হলো। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আল্লাহ হাফেজ।